নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীদের আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পলিটির যে ডিপ ডাইভ ইন পলিটি আমরা যে সিরিজটা স্টার্ট করেছি, এটার আজকে নেক্সট লেকচার। এই লেকচারে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বল নিয়ে ডিসকাশন করব। তো প্রিএম্বল শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিএম্বলটাকে প্রথমে প্রিএম্বলের টেক্সটটা পড়ে নিই, যে প্রিএম্বলের টেক্সটটা কী বলছে, দিয়ে আমরা যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো হবে সেগুলোতে হাইলাইট করব। তাহলে কনস্টিটিউশনের প্রিএম্বল কী বলছে? প্রিএম্বল স্টার্টস উইথ উই দি পিপল অফ ইন্ডিয়া, এটার উপরে ফোকাস করবেন। কি বলছে? উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ, ইন্ডিয়াকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, পাঁচটা ওয়ার্ড দিয়ে ইন্ডিয়াকে ডিসক্রাইব করা হয়েছে। এস 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 ডিআর, ঠিক আছে? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। জাস্টিস, জাস্টিস কত রকমের? সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, তিন রকমের জাস্টিসের কথা বলা হয়েছে। দেন লিবার্টি, লিবার্টি অফ কী কী বিষয়ে লিবার্টি দেওয়া হচ্ছে? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। তারপরে আসছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, অ্যান্ড টু প্রমোট আমং দেম অল ফ্র্যাটার্নিটি। কী প্রমোট করবো? ফ্র্যাটার্নিটি। অ্যাসিওরিং দি ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, দ্য ফ্র্যাটার্নিটির মধ্যে এখানে দুটো ডাইমেনশন, ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি নেশন, ঠিক আছে? তারপরে নিচের লাস্ট ইয়েগুলোতে, লাইনগুলোতে কী বলছে? ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th of November 1949, ডে বলা হচ্ছে, ডু হিয়ার বাই অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন। এটা হচ্ছে কনস্টিটিউশনের টেক্সট। এবার এই যে কিওয়ার্ডসগুলো যেগুলো আমরা এখানে দেখলাম, এইগুলোকে একটা একটা করে ডিসকাশন করি। সবার প্রথমে একটা কনস্টিটিউশনের প্রিএম্বলটা কি সেটা নিয়ে বলা যাক। প্রিএম্বল হচ্ছে পুরো কনস্টিটিউশনের যে ফিলসফিটা আছে, আপনি বলতে পারেন সেই ফিলসফিটা বা কনস্টিটিউশনের যে কি ফিচার্সগুলো, কি আইডিয়া, সেটা আমাদের প্রিএম্বল কন্টেন্ট করে, ঠিক আছে? এবং প্রিএম্বলটাকে যথার্থভাবে কী বলা হয়? আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন, অর ইউ ক্যান অলসো সে এটাকে কী বলা হয়? হরোস্কোপ অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে? মানে কনস্টিটিউশনের মধ্যে যে আমাদের মূলভূত আইডিয়াসগুলো রয়েছে সে সবটা আমরা প্রিএম্বলের মধ্যে পাবো। তাহলে আমাদের যে প্রিএম্বল সেটা কোথা থেকে ইন্সপায়ার্ড? ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম ইউএস কনস্টিটিউশন। ওকে, ইউএস কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড টু ইউজ প্রিএম্বল। প্রিএম্বল একমাত্র ইউএস কনস্টিটিউশনে প্রথমে ইউজ হয়েছিল, তারপরে বাকি অনেক কান্ট্রি অ্যাডাপ্ট করে, তার মধ্যে ভারতও একটা, যে প্রিএম্বলের আইডিয়াটাকে অ্যাডাপ্ট করে। তাহলে প্রিএম্বলের মধ্যে কী আছে? এসেন্স, আমাদের কনস্টিটিউশনের যে এসেন্স, ঠিক আছে, যে আমরা কী রকমের পলিটি চাইছি, আমরা কী কী রাইটস আমার সিটিজেনদের দিতে চাইছি ইত্যাদি। অ্যান্ড দি কার্ডিনাল ফিচার্স, আমাদের কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট ফিচার্সগুলো, মানে কী আইডিয়াসগুলো, সেগুলো ওখানে থাকবে। আমাদের যে প্রিএম্বলটা কনস্টিটিউশনে বর্তমানে রয়েছে সেটা জওহরলাল নেহরু যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম হয়েছিল তখন 3 ডিসেম্বর 1946-এ একটা অবজেক্টিভ রেজলিউশন পাস করেন। অবজেক্টিভ রেজলিউশনটা কী ছিল? যে আমরা যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম করলাম, এবার আমরা যে দেশের জন্য যে কনস্টিটিউশনটা বানাচ্ছি সেটা কীরকম হবে, তার রূপটা কীরকম হবে, তার একটা আউটলাইন, একটা স্কেচ তিনি রেখেছিলেন। সেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন, যেটা অ্যাডপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1947-এ। ওকে, অবজেক্টিভ রেজলিউশন গিভেন বাই পণ্ডিত জওহরলাল নেহরু। এটাকেই পরে কী করা হয়? অ্যাজ আ প্রিএম্বল, মানে এরই একটা শর্ট ভার্সন বা এরই একটা অ্যাব্রিজড ভার্সন, সেটা কি হয়? আমাদের প্রিএম্বলের টেক্সট হিসেবে পরে আসে। ওকে, তাহলে প্রিএম্বল থেকে দুটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমরা পাই, সেটা হচ্ছে ইট ইন্ডিকেটস দি সোর্স অফ অথরিটি বা সোর্স অফ পাওয়ার। সোর্স অফ পাওয়ার কি? প্রিএম্বল স্টার্টস উইথ দ্য ফ্রেজ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে এখানে প্রিএম্বলের শুরুতে কী আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে এখানে কী বোঝাচ্ছে? যে সোর্স,
প্রিএম্বল বা কনস্টিটিউশনের যে ক্ষমতাটা আসছে কনস্টিটিউশনে, সেই ক্ষমতাটা কোথা থেকে আসছে? পিপল থেকে আসছে, জনগণ থেকে আসছে, ঠিক আছে? যেটা কিনা একটা ডেমোক্রেটিক পলিটির এসেন্স, সেটা ক্লিয়ারলি প্রিএম্বল বলছে। নেক্সট কী পাচ্ছি আমরা ওখানে? নেক্সট আমরা দেখতে পাই অবজেক্টিভ কি একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটার অবজেক্টিভ কি, এটা তার সিটিজেনদেরকে কী দিতে চলেছে, সেইটা আমরা প্রিএম্বল থেকে দেখতে পাচ্ছি। আর নেক্সট হচ্ছে ডেটগুলো পাই, দুটো ডেট পাই। মানে প্রিএম্বলে একটাই ডেট আছে, 26 নভেম্বর 1949। এই দিনে কী হয়েছিল মনে রাখবেন, প্রিএম্বলটা অ্যাডপ্ট হয়েছিল, ঠিক আছে? এইটাকে আমরা কী হিসেবে সেলিব্রেট করি? কনস্টিটিউশন ডে 26 নভেম্বরকে সেলিব্রেট করা হয়। ইনঅ্যাক্ট কখন হয়েছিল, মানে পুরো পুরো কনস্টিটিউশনের প্রভিশনগুলো, সমস্ত প্রভিশনগুলো কবে ইনঅ্যাক্ট করা হয়েছিল? 26 জানুয়ারি 1950। আপনারা জানেন লাহোর রেজলিউশন, যেখানে পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার করা হয়েছিল, ওইটাকে কমেমোরেট করার জন্যই এই 26 জানুয়ারি ডেটটাকে নেওয়া হয়। 26 জানুয়ারি 1950 এটাকে, যেটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। ওকে, তাহলে প্রিএম্বলের অবজেক্টিভ বোঝা গেল, আর প্রিএম্বল কোথা থেকে ইন্সপায়ার্ড বোঝা গেল, আর কোন টেক্সটের বেসিসে প্রিএম্বলটা, সেটা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রিএম্বলের প্রত্যেকটা যে কিওয়ার্ডসগুলো আছে সেগুলোকে একটা একটা করে ব্রেকডাউন করবো, একটা একটা করে ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে কী কী বলতে চাওয়া হয়েছে। প্রথম যে ওয়ার্ডটা আমাদের মাথায় আছে সেটা হচ্ছে সভরেন। তাহলে একটা কান্ট্রি সভরেন বলতে কী বোঝায়? একটা কান্ট্রি সভরেন বলতে বোঝায় যে এর উপরে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নেই, বাইরের কোনো কান্ট্রির ইনফ্লুয়েন্স নেই। মানে ইন্ডিয়া যখন নিজের ফরেন পলিসি, নিজের ইন্টারনাল অ্যাফেয়ার্স, যে কোনো ব্যাপারে যদি কোনো ডিসিশন নিতে চায়, তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট সেই ব্যাপারে, ঠিক আছে? এবং সভরেন, সভরেন কেন? কারণ বাইরের কোনো কান্ট্রিরই এখানে ইনফ্লুয়েন্স নেই। এখানে আমাদের যে ইন্টারন্যাশনাল, যেমন ইউএন টিউএন, এগুলোতেও যে আমাদের যে মেম্বারশিপ আছে, সেটাতেও আমাদের সভরেন্টির ওপরে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে? বা আমরা কোনো মাল্টিল্যাটারাল ফোরামে জয়েন করি, সেটাতে সভরেন্টির ওপরে কোনো এফেক্ট পড়ে না। আমরা অ্যাজ আ কান্ট্রি আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো যে আমরা কোথায় পার্টিসিপেট করব, কোথায় করব না, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পার্ট হব কি না, সেটা সম্পূর্ণ আমাদের। আমরা ইন্টারনাল পলিসিতে কী পলিসি আনবো, কী ল আনবো, সেটা সম্পূর্ণ আমাদের ডিসিশন, ঠিক আছে? এটার উপরে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নেই, ওই জন্য এটাকে বলে সভরেন। যেমন হংকং, হংকং কিন্তু সভরেন নয়, ঠিক আছে? হংকং, সিঙ্গাপুর, ঠিক আছে, এই ধরনের কান্ট্রিগুলো যদি আপনারা দেখেন, এরা কিন্তু সভরেন বলা যায় না এদেরকে। কেন সভরেন বলা যায়? যেমন হংকং, হংকং ইজ আ সিটি কান্ট্রি, মানে এর উপরে চাইনিজ গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স রয়েছে, ঠিক আছে? এদের অনেক পলিসিকে চাইনিজ গভর্নমেন্ট ডিকটেট করতে পারে, ওই জন্য হংকংকে কিন্তু সভরেন বলা যায় না। বাট ইন্ডিয়া ইজ এ সভরেন কান্ট্রি, ফ্রান্স ইজ এ সভরেন কান্ট্রি, ইউএস সভরেন কান্ট্রি। এটা সভরেন কেন? বিকজ এরা নিজেদের কান্ট্রির পলিসি, ফরেন পলিসি সবই নিজেরা ডিটারমাইন করতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট ওয়ার্ডটা অরিজিনাল টেক্সটে ছিল না, ঠিক আছে? অরিজিনাল কনস্টিটিউশনের প্রিএম্বলে ছিল না। ইট ওয়াজ অ্যাডেড অন 1976 বাই দি 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 42তম সাংবিধানিক সংশোধনের দ্বারা এটাকে যোগ করা হয়, এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা, ঠিক আছে? এখানে এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা, আচ্ছা, এবারে আপনাদের মনে হতে পারে যে সোশ্যালিস্ট ওয়ার্ডটাকে আমাদের কনস্টিটিউশন মেকাররা কেন অ্যাড করেনি, কারণ এটা নিয়ে অনেক ডিবেট হয়েছিল, এবং আমাদের কনস্টিটিউশন মেকারদের এটাই মনে হয়েছিল যে কান্ট্রির ফিউচার ইকোনমিক পলিসি কেমন হবে, সেটা একটা দেশ নিজের ভবিষ্যতে গিয়ে ডিসাইড করবে, এইটাকে কনস্টিটিউশনে দেওয়ার কোনো যুক্তি নেই। যাই হোক, এটা আসে, পরে আসে, সোভিয়েত ইনফ্লুয়েন্স ছিল, সেগুলো পলিটিক্যাল ব্যাপার হয়ে যাবে, আমি তাতে যাচ্ছি না। এটা আলাদাই একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি পড়লে তার উপরে আলাদা একটা কথা বলা যাবে। আপাতত আমরা শুধু কনস্টিটিউশনের ওপরে ফোকাস করি। দ্য সোশ্যালিস্ট বলতে, সোশ্যালিস্ট ওয়ার্ডটা যে মিনিং এখানে ক্যারি করে, সেটা হচ্ছে ইট হ্যাজ এনভিসাজ দ্য স্টেট অ্যাজ আ ওয়েলফেয়ার স্টেট। স্টেটটাকে একটা ওয়েলফেয়ার স্টেটের মতো করে দেখছে। অবজেক্টিভ কি এখানে? অবজেক্টিভ এখানে ইনইকুয়ালিটি রিডিউস করা, ঠিক আছে? ইনইকুয়ালিটি রিডিউস করা। আর আমাদের যে প্রিএম্বলের মধ্যে যে সোশ্যালিজমটা রয়েছে, সেটা আমরা রাশিয়া বা চাইনাতে যেরকম দেখবো, তার থেকে অনেকটা আলাদা। এখানে মেন কনসেপ্ট ইজ অন ডেমোক্রেটিক সোশ্যালিজম, ঠিক আছে? ডেমোক্রেটিক সোশ্যালিজম যেখানে অনেকটা হেভি রিলায়েন্স অন গান্ধিয়ান প্রিন্সিপাল, ঠিক আছে? অনেকটা গান্ধিয়ান প্রিন্সিপালের উপরে বেস করে ডেমোক্রেটিক সোশ্যালিজম, যেটার মূল
ইন্ডিয়ান কনটেক্সটে যেটা দাঁড়ায়, ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে সোশ্যালিজমটা আছে সেইটার কনটেক্সটে সেটা হচ্ছে কো এক্সিস্টেন্স অফ আ প্রাইভেট অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ বা মিক্সড ইকোনমির পলিসি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপরের ওয়ার্ডটা সেকুলার, এটাও অরিজিনাল টেক্সটে ছিল না, এটাও 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে আসে, 42তম সংবিধান সংশোধিত থেকে আসে। ঠিক আছে, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, তার মানে ভারতীয় সংবিধানটাকে কি বলা হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে যে এটা ধর্মনিরপেক্ষ। সেকুলার বলতে আমরা যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনটেক্সটে যেটা বুঝি সেটা হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল রিলিজন। সমস্ত রিলিজনকে কী করা হবে, স্টেট নিজের চোখে সেটাকে সমানভাবে দেখবে, কোনো রিলিজনকে ফেভার করবে না বা কোনো রিলিজনের উপর অ্যাডভার্স এফেক্টও করবে না। ঠিক আছে, স্টেট সমস্ত রিলিজনকে কী হলো ইকুয়াল ট্রিট করবে। ওয়েস্টে যে সেকুলারিজম আসে, মানে সেকুলারিজমের দুটো কনসেপ্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ সেকুলারিজম যেটা আমরা এখন এখানে বলছি যে সবসময় মানে একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন থাকে, মানে সমস্ত রিলিজনকে প্রমোট করার জন্য স্টেট কাজ করতে পারে, বা সমস্ত রিলিজনকে স্টেট এক চোখে দেখবে, এমন করবে না যে এক্স রিলিজনকে বেশি বাড়িয়ে দেবে ওয়াই রিলিজনকে করবে না, বা ওয়াইকে বাড়িয়ে দেবে এক্সকে করবে না। ঠিক আছে, একটা ইকুয়াল ট্রিটমেন্ট দেবে, একটা ফেয়ার ট্রিটমেন্ট দেবে। আর একটা নেগেটিভ সেকুলারিজম যেটা যেটা খুব ফ্রান্সে খুব রিজিডলি ফলো করা, সেটা হচ্ছে স্টেট রিলিজিয়ন থেকে নিজেকে পুরোপুরি ডিট্যাচ করে নেবে। ইনফ্যাক্ট কোনো পাবলিক প্লেসেও আপনি নিজের কোনো রিলিজিয়াস আইডেন্টিটি বা রিলিজিয়াস আইডেন্টিটি বলবো, মানে পোশাক আশাকের মাধ্যমেও আপনি সেটাকে কোনোভাবে এক্সপ্রেস করতে পারবেন না, এতটা লেভেলে ওরা ইয়ে করে। ঠিক আছে, তো এটা নেগেটিভ সেকুলারিজম বলা যায়, বা এটা ওয়েস্টার্ন সেকুলারিজমের একটা কনসেপ্ট। কারণ ওয়েস্টে সেকুলারিজমের এই কনসেপ্টটা এইভাবে জন্যই আসে, একসময় ওখানে চার্চ স্টেট মানে রুলারের ওপরে পুরোপুরি কন্ট্রোল রাখতো এবং চার্চ অনেক কিছু করতে পারতো। ঠিক আছে, এবার যখন ওই চার্চ অ্যান্ড স্টেট দুজনের সেপারেশন হয়, যে ঠিক আছে এবার রিলিজিয়াস ম্যাটারে স্টেট ইন্টারফেয়ার করবে না আর স্টেট পলিটিতে চার্চ ইন্টারফেয়ার করবে না, তখন ওদের ওখানে সেকুলারিজমের ফাউন্ডেশনটা আসে, সেকুলারিজম কনসেপ্টটা আসে। কিন্তু ইন্ডিয়ার যদি আমরা সিভিলাইজেশনালি দেখে থাকি, ইন্ডিয়াতে ঋষি মুনিদের রাজাদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালোভাবে পার্ট থাকতো। বা আপনি যদি বেদিকের ওই টাইমটা বাদ দেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি ট্রেন করেছেন তার টিচার, ঠিক আছে, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য যাকে আমরা বলি, তিনিও কি তারও কি ছিল একটা অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ রকমের অবদান ছিল। ঠিক আছে, এরকম অনেক আমরা দেখব যে অনেক ঋষিমুনিরা কী করতেন, বা টিচাররা, বা ঠিক এদেরকে অবশ্য মানে শুধুমাত্র রিলিজিয়ান, এখন তো মানে ধর্ম কথাটা এমনভাবে মিসইউজ হয়, তো ওইভাবেও তাদেরকে প্যারালাল টানাটাও ঠিক নয়। আর অ্যাকচুয়ালি ওয়ার্ডটা অন্য মিনিং ক্যারি করে, শুধুমাত্র রিলিজিয়ানের মিনিং ক্যারি করে না। এটা নিয়ে আলাদাই একটা ক্লাস হতে পারে। যাই হোক, আমি মেন টপিকে ফিরে আসি। ওয়েস্টে ওইভাবে আলাদা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কখনোই আলাদা মানে আলাদা ওইভাবে করা যেত না। আমাদের ক্ষেত্রে সবসময় একটা সিনথেসিস বা একটা প্যারালালে চলেছে সোসাইটি, রিলিজিয়ান এবং স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান কনটেক্সটে যেটা আমরা নিই সেটা হচ্ছে প্লুরালিজম। ইন্ডিয়ান সেকুলারিজম ক্যান বি ইকুইভ্যালেন্ট টু প্লুরালিজম, মানে আমরা এখানে সমস্ত রকমের ওয়ে অফ লাইফকে ইকুয়ালি ট্রিট করবো, সমস্ত ওয়ে অফ লাইফ স্টেটের কাছ থেকে সমান ট্রিটমেন্ট পাবে, কাউকে এখানে এলিনিয়েট করে রাখা হবে না। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান সেকুলারিজমের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা এখানে যেটা প্র্যাকটিস করি সেটা ইন্ডিয়ান সেকুলারিজম। আর সেন্সটা কি, সেন্সটা হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল রিলিজন। আর এসআর বোম্মাই কেসে সেকুলারিজমকে অ্যাজ আ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন বলে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় 1976-এ, তাহলে 1976 মানে 1950-তে কনস্টিটিউশন ইনঅ্যাক্ট হয়, এই যে 26 বছর, এই 26 বছর কি ইন্ডিয়া আনসেকুলার কান্ট্রি ছিল? কোয়েশ্চেন হচ্ছে, অ্যান্সার অবভিয়াসলি নাই হবে, বুঝতে পারছেন। তাহলে কথাটা হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে কী এমন প্রভিশন আছে যেগুলো সেকুলারিজমকে প্রমোট করে। দেখবেন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে 25 to 28 ডিফারেন্ট রিলিজিয়াস ফ্রিডমসগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, রিলিজিয়াস রাইটসগুলো নিয়ে আলোচনা করে। তাহলে অলরেডি রিলিজিয়ানের যে রাইটগুলো সেগুলোকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা আছে।
একটা কনস্টিটিউশন যেটা নতুন একটা স্টেট ফর্ম করেছে, তার যেখানে এত ডাইভার্সিটি রয়েছে রিলিজন নিয়ে, সেই কনস্টিটিউশন গ্যারেন্টি দিচ্ছে যে তার সিটিজেনের রিলিজিয়াস বিলিফসগুলো কীভাবে প্রোটেক্ট করা হবে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ এনশ্রাইন ইন দি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অলরেডি রয়েছে। তো সেই হিসেবে কোনো দিনই বলা যায় না যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকুলার ছিল না, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অলওয়েজ বিন সেকুলার। হ্যাঁ, আমরা এটা বলতে পারি সেটাকে এক্সপ্লিসিটলি প্রিএমবেলে বলা ছিল না, এইবার সেটাকে এক্সপ্লিসিটলি প্রিএমবেলে বলা হলো। ওকে, তারপরের ওয়ার্ডটা আছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে, ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি? ডেমোক্রেসি মানে গভর্নেন্স বাই পিপল, জনগণই নিজেকে শাসন করবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমি বলেছিলাম কি উই দ্য পিপল, সেটা কি বোঝাচ্ছে? সোর্স অফ অথরিটি। সোর্স অফ অথরিটি কী ছিল? উই দ্য পিপল মানে উইল অফ পিপল, মানুষের উইল মানে মানুষের ইচ্ছেতেই সরকার চলবে। যখন মানুষের পছন্দ হবে না, 5 years পর ইলেকশন করে আবার ভোট আউট হয়ে যাবে, যদি ভালো লাগে আবার রিইলেক্ট হবে, ঠিক আছে। দিস ইজ কল্ড ডক্ট্রিন অফ পপুলার সভরেন্টি, ঠিক আছে। যখন কোনো কিছু উইল অফ দ্য পিপল হয় সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ পপুলার সভরেন্টি। এইবার উইল অফ দ্য পিপল দুভাবে হতে পারে সমস্ত ম্যাটারে। ধরেন ইন্ডিয়ার মতো সাইজের কান্ট্রিতে প্রত্যেকটা লোক প্রত্যেকটা ম্যাটারে নিশ্চয়ই বারবার ও নিজের ওপিনিয়ন দিতে পারবে না, ঠিক আছে। টিভি ডিবেটে দেওয়া যায়, কিন্তু ওরকমভাবে হয় না। তাহলে আমরা কী করি? আমরা আমাদের ডে টু ডে ম্যাটারগুলো হ্যান্ডেল করার জন্য, ডে টু ডে গভর্নেন্স হ্যান্ডেল করার জন্য আমরা কিছু লোকদেরকে ইলেক্ট করে পাঠাই পার্লামেন্টে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। আমরা কিছু জনকে ইলেক্ট করে পাঠাই, তারা আমাদের বিহাফে কাজ করে। মানে আমার এখানের যদি কোনো এমপি বা এমএলএ কাজ করেন, তাহলে সে আমার বিহাফে সেই অ্যাসেম্বলিতে কাজ রয়েছেন বা সে পার্লামেন্টে রয়েছে, ঠিক আছে। তার কাজ হচ্ছে আমার ইন্টারেস্টগুলোকে রাখা, ঠিক আছে। আর কিছু কিছু ছোটো ছোটো কান্ট্রি যেমন হচ্ছে আপনার সুইজারল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলোতে কী হয়, এই ধরনের কান্ট্রিগুলোতে যখন খুব ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়, তখন তারা কী করে, গোটা এন্টায়ার কান্ট্রিতে একটা ভোটিং সিস্টেম করিয়ে দেন। মানে সেখানে গোটা কান্ট্রি লোকেরা এসে ভোট দেবে এবং তারা একটা বিষয় ডিসাইড করবে। যেমন আপনারা খুব বেশি দিন আগেকার কথা নয়, ব্রেক্সিট হয়েছিল যখন, ইফ আই এম নট রং 2015-16 এরকম টাইমে হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই কবে। ওরকম সময় ব্রেক্সিট হয়েছিল, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরিয়ে যাবে, ঠিক আছে, বা গ্রেট ব্রিটেন বেরিয়ে যাবে। সেই সময় ওরা একটা ডাইরেক্ট ভোটিং সিস্টেম করেছিল, মানে সবাই মিলে ভোট দিয়েছিল। ইনফ্যাক্ট মেজরিটি অফ দেম ভোটেড ইন ফেভার অফ ব্রেক্সিট, ঠিক আছে। তারপরে ব্রেক্সিট হয়। আচ্ছা, তা এই যে আমরা একটা একটা করে আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাই, ঠিক আছে, একজনকে ইলেক্ট করে পাঠাই, এই ধরনের ডেমোক্রেসিকে বলা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। কারণ এখানে আমি কি করছি, আমি নিজে আমার প্রত্যেকটা ম্যাটারে আমি ইনভলভ থাকছি না, আমি কি করছি, অন্য একজনকে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠাচ্ছি, যাকে সে গিয়ে আমার হয়ে ডিসিশনগুলো নিচ্ছে, সেটা ঠিক আছে। সেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ ডেমোক্রেসি বা ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি, ঠিক আছে। আর ডাইরেক্ট ডেমোক্রেসিতে কী হয়, ডাইরেক্টলি আমি রেফারেন্ডাম, প্লেবিসাইড এই ধরনের টুল ইউজ করে ডাইরেক্ট ভোটিংয়ের মাধ্যমে কোনো একটা ব্যাপারে ডিসিশন নেওয়া হয়, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসির ব্যাপার বোঝা গেল। ডেমোক্রেটিক পলিটির কতগুলো মেন এলিমেন্টস আছে, তার মধ্যে একটা কি, রুল অফ ল থাকতে হবে, ঠিক আছে। রুল অফ ল সুপ্রিম, মানে লই মেন সুপ্রিম। কোনো কি বলা হবে, বলবো, মানে রুল অফ ল মানে এমনভাবে ফলো হবে যে উইক যে পাওয়ারফুল দুজনকেই ল কী করবে, সমানভাবে ট্রিট করবে। নেক্সট ইজ পিরিয়ডিক ইলেকশন, টাইমলি ইলেকশন হতে হবে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে, আনবায়াসড ইলেকশন হতে হবে। এখানে আপনি বলতে পারেন এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে সবাই ভোট দিতে পারবে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড জেন্ডার, ঠিক আছে। নেক্সট ইজ অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন, কোনো রকমের ডিসক্রিমিনেশন থাকবে না। এগুলো হচ্ছে মোটামুটি মেজর এলিমেন্টস অফ ডেমোক্রেটিক পলিটি। নেক্সট ইজ রিপাবলিক। রিপাবলিকটা কি, দেখেন, ডেমোক্রেসি তো হলো, ঠিক আছে। এবার ডেমোক্রেসিও দু রকমের হতে পারে। একটা যেখানে হেড অফ দ্য স্টেট কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি থেকে আসে, হেরিডিটেরি হয়, যেমন ইউকে, জাপান, ঠিক আছে। এখানে কি হয়, একটা পার্টিকুলার ফ্যামিলি থেকে আর হেরিডিটেরিভাবে আপনার
হেড অফ দ্য স্টেট আসে। আরেকটা এক্সাম্পল হয় ইউএস, ইন্ডিয়া। এখানে কি হয়, হেড অফ দ্য স্টেট ইলেকশনের থ্রু আসে। ঠিক আছে, ইউএসএতে যেমন ডাইরেক্ট ইলেকশন হয় হেড অফ দ্য স্টেটের জন্য, আমাদের হেড অফ দ্য স্টেটের জন্য ইনডাইরেক্ট ইলেকশন হয়, কিন্তু ইলেকশনের থ্রুই আসেন। এই ধরনের কান্ট্রি যেখানে হেড অফ দ্য স্টেট ইলেক্টেড হয়ে আসে, সেই ধরনের কান্ট্রিগুলোকে বলা হয় রিপাবলিক। ঠিক আছে, যেমন চায়না। চায়না কিন্তু ডেমোক্রেসি নয়, বাট ইট ইজ রিপাবলিক। ওয়াই? কারণ ওদের হেড অফ দ্য স্টেটও ইলেক্ট হয়ে আসে। ঠিক আছে, তাহলে যখনই হেড অফ দ্য স্টেট ইলেক্ট হয়ে আসবে তখনই সেটাকে কি বলবো আমরা, রিপাবলিক। ঠিক আছে, ডেমোক্রেসি থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন চায়নার ক্ষেত্রে টোটালি মানে ওরা নিজেদেরকে ক্লেম করে, কিন্তু ওটাকে ডেমোক্রেসি ঠিকভাবে বলা যায় না, কারণ আমাদের মতো এরকম ওপেন ওয়েতে ভোট হয় না। ওখানে একটা সিঙ্গেল পার্টি সিস্টেম আছে, বাট হেড অফ দ্য স্টেট ওই ওই সিঙ্গেল পার্টি সিস্টেমের মধ্যে থেকেই ওদের ইলেকশন মেকানিজমের থ্রু আসে। তাহলে সেক্ষেত্রে চায়না ইজ আ রিপাবলিক। ওকে, আর রিপাবলিকের ডেফিনেশন কি, হেড অফ দ্য স্টেট হ্যাজ টু বি ইলেক্টেড। যেমন ইন্ডিয়াতে হয়, ইউএসএ হয়। ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ওয়েতে হয়, ইউএসএতে ডাইরেক্ট ওয়েতে হয়। আর মোনার্কি হচ্ছে যেখানে রাজার রুল আছে, বা এম্পেরার। ঠিক আছে, কিং আর এম্পেরার এগুলো যারা যেখানে থাকবে সেখানে সেটা হচ্ছে মোনার্কি। ঠিক আছে, একটা পার্টিকুলার ফ্যামিলি থেকেই আসবে, হেরিডিটারি হবে। ওকে, আচ্ছা, তাহলে ইন্ডিয়ান পলিটিকে যে 5টা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করা ছিল সেগুলো আমরা বলে দিলাম। কি? এস 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 ডি আর, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তার মধ্যে এই দুটো ওয়ার্ড কবে আসে? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ওকে, নেক্সট হচ্ছে জাস্টিস। জাস্টিস 3 রকমের বলা হয়েছে। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক, আর একটা পলিটিক্যাল। ঠিক আছে, সোশ্যাল জাস্টিস আমি কিভাবে এনশিওর করব? ফান্ডামেন্টাল রাইট দিয়ে, ডিপিএসপি দিয়ে। ফান্ডামেন্টাল রাইট যেমন অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি। কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 17। ঠিক আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। তাহলে এটা একটা সোশ্যাল ডিসক্রিমিনেশনকে সরাচ্ছে। ঠিক আছে, দ্য সোশ্যাল জাস্টিস আমি কীভাবে দিতে পারি? ফান্ডামেন্টাল রাইটের থ্রু, ডিপিএসপির থ্রু। ঠিক আছে, যেমন ম্যাটারনিটি রিলিফ, ডিপিএসপিতে বলা হয়েছে। বোঝা গেল? বোঝাতে পারলাম তাহলে যে সোশ্যাল ইলসগুলোকে বা সোশ্যাল ইভিলসগুলোকে বা সোসাইটিতে যে ইনইকুয়ালিটি রয়েছে সেই জিনিসগুলোকে কীভাবে দূর করবো? জাস্টিসের থ্রু। তাহলে 3 রকম জাস্টিস, তাহলে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সোশ্যাল জাস্টিস আমরা প্রমোট করার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ডিপিএসপিস রয়েছে, এগুলোর থ্রু আমরা সোশ্যাল জাস্টিস প্রমোট করছি। ইকোনমিক জাস্টিস ডিপিএসপির থ্রু, যেমন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে। ওকে, ইনইকুয়ালিটি, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ প্রিভেন্ট করব, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ প্রিভেন্ট করব। তাহলে এই ধরনের যে আর্টিকেলগুলো রয়েছে ডিপিএসপির মধ্যে, সেগুলোর থেকে আমরা কী করছি? ইকোনমিক জাস্টিসটাকে প্রিভেল করানোর চেষ্টা করছি। নেক্সট ইজ পলিটিক্যাল। পলিটিক্যাল জাস্টিস কীভাবে দেব? সবার ভয়েস থাকবে, রুল অফ ল ফান্ডামেন্টাল রাইটে আছে, রুল অফ ল। ডিসক্রিমিনেশন বন্ধ হবে। ঠিক আছে, ডিসক্রিমিনেশনের পয়েন্ট আপনারা এখানেও ধরতে পারেন। সোশ্যাল ডিসক্রিমিনেশন যেটা আছে, রিলিজিয়াস, কাস্ট, এগুলোর বেসিসে ডিসক্রিমিনেশনটাকে স্টপ করা হবে, সেটাও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। সেটাতে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল দুটো রকমের জাস্টিসই করা হচ্ছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে সবার ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং সবার ভোটের ইকুয়াল ভ্যালু, এবং সবার ভোটের ইকুয়াল ভ্যালু। একটা বড় লোকের ভোটেরও যা ভ্যালু থাকবে, আম্বানির ভোটেরও যা ভ্যালু থাকবে, একজন যে খুব গরিব রয়েছে তারও ভোটের সেম ভ্যালু থাকবে। ঠিক আছে, একটা প্রেসিডেন্টেরও ভোটের যা ভ্যালু আছে, একটা নর্মাল সিটিজেনের ভোটেরও ভ্যালু সেম। ঠিক আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো এইভাবে কী করা হলো? পলিটিক্যাল জাস্টিসটাকে এনশিওর করা হলো। নেক্সট ইজ লিবার্টি। প্রথমে তো আমি লিবার্টি ওয়ার্ডটাকে ডিসক্রাইব করে দিই। লিবার্টিকে আমরা অনেক সময় ফ্রিডমের সাথে গুলিয়ে ফেলি। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে আলাদা করে একটু বলে দিচ্ছি। লিবার্টি আর ফ্রিডম কিন্তু আলাদা। ফ্রিডম মানে এরকম হতে পারে যে অ্যাবসেন্স অফ রিস্ট্রেন্ট,
ঠিক আছে? তার মানে কোনো রকমেরই বাধা নেই, ঠিক আছে, যে যা খুশি করতে পারে। এরকম যখন যেটা হয় সেটা হচ্ছে ফ্রিডম, ঠিক আছে। দিস ক্যান লিড টু অ্যানার্কি। আর একটা কান্ট্রি অ্যাবসোলুট ফ্রিডম থাকলে কখনোই প্রোগ্রেস করতে পারবে না, কারণ অ্যাবসোলুট ফ্রিডম থাকা মানে মানে সেখানে পুরোপুরি সেই ক্রাইমের মতো সিচুয়েশন হয়ে যাবে, আর একটা অ্যানার্কিস্ট টাইপের সিচুয়েশন হয়ে যাবে। একটা হলিউডের একটা মুভি আছে পার্জ বলে, ওইটা আপনার কেউ দেখেছেন কি না জানি না, যদি দেখে থাকেন কমেন্ট করবেন নিচে। পার্জের কনসেপ্ট আমি বলছি কীরকম, যে ইউএসএতে একদিনের জন্য কী করা হয়, মানে সমস্ত লজ তুলে নেওয়া হয়, মানে যে যা খুশি করতে পারে, ঠিক আছে, একদম অ্যাবসোলিউট ফ্রিডম দেওয়া হয়। মানে সেই দিন যদি কেউ কোনো ক্রাইমও কমিট করে, পার্জের দিন কোনো ক্রাইমও কমিট করে, তাহলে ওই রাতে ক্রাইম করলে সেটার কোনো ইয়েই নেই, মানে শাস্তি কিছু হবে না, মানে সেই দিন যা খুশি করো মাফ আছে। তাহলে এরকম একটা কনসেপ্ট আর কি মুভিটার। যাই হোক, তো এরকম যখন ওরকম কমপ্লিট ফ্রিডম থাকে, কমপ্লিট অ্যাবসেন্স অফ এনিথিং, মানে রুল অফ ল তখন আর প্রিভেল করতে পারে না, ঠিক আছে, তখন সোসাইটির গ্রোথ হয় না। তো ওই জন্য ফ্রিডম, অ্যাবসেন্স অফ রিস্ট্রেন্ট, এটা আমাদের কনস্টিটিউশনে বলা হয়নি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটা হচ্ছে লিবার্টি, দ্যাট ইজ কোয়ালিফাইড ফ্রিডম, ঠিক আছে। তাহলে কোয়ালিফাইড ফ্রিডম মানে কি, ফ্রিডম আছে তোমার, কিন্তু সার্টেন রেস্ট্রিকশনস আছে, সার্টেন রেসপন্সিবিলিটিস আছে, কিছু ডিউটিস আছে। তুমি এই রেসপন্সিবিলিটি নিয়ে, ডিউটিগুলো নিয়ে, রেস্ট্রিকশনগুলো নিয়ে তবেই তোমার ফ্রিডমটাকে তুমি এনজয় করতে পারবে, ঠিক আছে। মূল আইডিয়াটা এটাই, আমি যেমন আমার ফ্রিডমটাকে এনজয় করছি, কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার ফ্রিডম এনজয় করাতে আরেকজনের ফ্রিডমে কোনো এফেক্ট না পড়ে, ঠিক আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো দেখবেন, প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট ইজ আ কোয়ালিফাইড, মানে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটে কিছু কিছু রেস্ট্রিকশনস আছে। ওই রেস্ট্রিকশনগুলো এই জন্যই দেওয়া হয়েছে যাতে সোসাইটি টোটালে গ্রো করতে পারে, ঠিক আছে, মাইন্ড উন্মুক্তভাবে গ্রো করতে পারে। যাতে এরকম না হয় যে একটা ইন্ডিভিজুয়াল নিজের রাইট এনজয় করতে অন্যজনকে হ্যাম্পার করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী কী ধরনের লিবার্টি দেখা যাচ্ছে আমাদের? লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, ঠিক আছে, আর্টিকেল 19। লিবার্টি অফ থট এক্সপ্রেশন মিন্স অ্যাবসেন্স অফ কনস্ট্রেন্টস, ঠিক আছে, বা এখানে অ্যাড করে রাখবেন কোয়ালিফাইড ফ্রিডম, ঠিক আছে। লিবার্টি অফ বিলিফ, ঠিক আছে, আমার কি ফেথ আছে, আমার কি বিলিফ আছে, ফেথ ওয়ার্শিপ, ঠিক আছে, তিনটেরই, মানে আমি আমার বিলিফ, নিজের কনসায়েন্স নিজের কাছে রাখতে পারি, প্রোফেস করতে পারি, প্র্যাকটিস করতে পারি। টোটাল রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে 28-এর মধ্যে আমাদেরকে দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটে। ওকে, নাও ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। আমি যেটা বললাম, একজন ধনী ব্যক্তির ভোটেরও যা ভ্যালু, একজন গরিব মানুষের ভোটেরও ভ্যালু সেম, একজন খুব হাই র্যাঙ্কিং পলিটিশিয়ান বা অফিসিয়ালদের ভোটের ভ্যালুও যা, একটা নর্মাল সিটিজেনের ভোটের ভ্যালুও তাই, ঠিক আছে। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেকেন্ড, অপরচুনিটি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কী করতে পারি আমরা, যে কেউ পার্টিসিপেট করতে পারে, বা কোনো ইন আ রুল অফ ল, মানে কোর্টের সামনেও যদি আমরা কোনো ব্যাপারে যাই, লও আমাদেরকে কী করে, যে কোনো দুটো ব্যক্তিকে একদম সেমভাবে ট্রিট করবে, ঠিক আছে। তাহলে বা একটা কোনো কলেজ যে অ্যাডমিশন বলুন, সেক্ষেত্রেও কী হবে, দুটো ক্যান্ডিডেট, যতগুলো ক্যান্ডিডেট আছে সবগুলোকে কী হবে, সমান চোখে দেখা হবে অন বেসড অন মেরিট। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে, এই ইকুয়ালিটিগুলো, হ্যাঁ এখানে আপনারা বলতে পারেন যে দেন হোয়াট অ্যাবাউট রিজার্ভেশনস, দিজ আর কল্ড, এই যে রিজার্ভেশনের মতো জিনিসগুলোকে কী বলা হয়, দিজ আর অ্যাফার্মেটিভ অ্যাকশন, ঠিক আছে। এগুলো একটা, মানে এটা নয় যে কাউকে নিচু করার জন্য করা হয়েছে, বরঞ্চ একটা সেকশন অফ সোসাইটি যেটা পিছিয়ে পড়েছিল তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য করা হয়, ঠিক আছে। ওই জন্য এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন, ঠিক আছে। দ্য ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, এটা আমাদের কনস্টিটিউশন প্রোভাইড করে, এবং সেই আইডিয়াটাকে প্রিএম্বলে রাখা হয়েছে। নেক্সট ইজ ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি বলতে এখানে ভ্রাতৃত্ববোধকে বলা হয়, একটা দেশের ভ্রাতৃত্ববোধ।
সেটা কীভাবে আসে? ভ্রাতৃত্ববোধ মানে তখন কী বোঝায়? যে একটা কান্ট্রির ইউনিটিকে বোঝায়, ঠিক আছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এই ওয়ার্ডটাও কী হয়? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ অ্যাড করা হয়, ইন্টিগ্রিটি অফ দি নেশন। কিন্তু তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল ডিগনিটিকেও আমাদের মেনটেন করার কথা বলা হয়েছে। মানে এরকম না যে পুরো ন্যাশনালিজমের জন্য কোনো একটা ইন্ডিভিজুয়াল নিজে গ্রো হতে পারছে না, সেটা হবে না, ঠিক আছে? একটা ইন্ডিভিজুয়ালও যেমন গ্রো করবে, সঙ্গে সঙ্গে সে তাকে নেশনের ইন্টিগ্রিটিটাকেও ধরে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার সাবসিকুয়েন্টলি কনস্টিটিউশন আসার পরে একটা কোশ্চেন বারবারই এসেছে, সেটা হচ্ছে প্রিএম্বলের লিগাল স্টেটাসটা কি? ইজ ইট পার্ট অফ দি কনস্টিটিউশন? ইজ ইট নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন? কনস্টিটিউশনের পার্ট আছে কি নেই, বা এবং এটা কি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল? এই ধরনের কোশ্চেনগুলো বারবার এসেছে, ঠিক আছে? আমি তাহলে প্রথমে বলে দিই, প্রিএম্বল কিন্তু নন জাস্টিসিয়েবল। তার মানে আমি প্রিএম্বল ভায়োলেট করছি বলে, অনলি প্রিএম্বলের কোনো জিনিস ভায়োলেট করছি বলে আই ক্যানট বি ব্রট টু কোর্ট, ঠিক আছে? বাট আমি যদি প্রিএম্বল প্লাস এক্স কোনো প্রভিশন ভায়োলেট করি, দেন আই ক্যান বি ব্রট ইন টু কোর্ট। তাহলে প্রিএম্বলটা কী করে? প্রিএম্বল ক্যান সার্ভ অ্যাজ আ গাইডিং লাইট। মানে প্রিএম্বল, আমি একটা কোনো ল এর ইন্টারপ্রিটেশনে যদি ভুল থাকে, বা একটা অ্যামেন্ডমেন্ট বা কোনো কেস ডিসকাশনের সময় যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে প্রিএম্বলেরটাকে একটা অ্যাজ আ গাইডিং লাইট নিয়ে, কারণ এটাতে কী আছে, আমাদের কনস্টিটিউশন মেকারদের কী আইডিয়াসগুলোর মধ্যে রাখা রয়েছে, ভিশন, ফিলোসফিটা আছে, তাহলে সেইখান থেকে গাইডেন্স নিয়ে আমরা ওই লয়ের অ্যাপ্লিকেবিলিটি বা লটা ঠিক আছে কি না, লিগাল স্ট্যাটাস, সেগুলো আমরা চেক করতে পারি, ঠিক আছে? এবার আসি কনস্টিটিউশনের পার্ট কি না এটার ব্যাপারে। প্রথমে একটা কেস আছে, ইম্পর্ট্যান্ট কেস, সেটা হচ্ছে বেরিবরি ইউনিয়ন কেস 1960। এই কেসে কি বলা হয়? যে ইট ইজ নট এ পার্ট, ঠিক আছে? এই কেসে কি বলে? নট পার্ট। যদি নট পার্ট হয়, তাহলে নট সোর্স অফ এনি পাওয়ার, ঠিক আছে, নট সোর্স অফ এনি পাওয়ার। আর যদি কনস্টিটিউশনের পার্টই না হয়, তাহলে আন্ডার আর্টিকেল 368 এটাকে অ্যামেন্ডও করা যাবে না, ঠিক আছে, নন অ্যামেন্ডেবল। এই স্ট্যাটাসটা দেওয়া হয় 1960 বেরিবরি ইউনিয়ন কেসে। তারপরে কেশবানন্দ ভারতী কেস 1973, ল্যান্ডমার্ক কেস। এখানে কী করা হয়? এটাকে বলা হয় না, ইট ইজ আ পার্ট অফ দি কনস্টিটিউশন। তাহলে পার্ট যদি হয়, তাহলে ক্যান বি অ্যামেন্ডেড, ঠিক আছে। অ্যান্ড আদার প্রভিশনস টু বি রেড ইন লাইট অফ প্রিএমএল, যেটা বললাম, বাকি কোনো প্রভিশনকে যদি বুঝতে অসুবিধা থাকে বা কোনো লতে যদি বুঝতে অসুবিধা থাকে, তাহলে সেটাকে কী করা যাবে? প্রিএমবেলটাকে অ্যাজ এ গাইডিং লাইট নিয়ে আমরা সেটা ডিসকাশন করতে পারি, ফার্দার ডিসকাশন, ঠিক আছে। তাহলে কেশবানন্দ ভারতী কেসে বলা হয় প্রিএমবেল ইজ আ পার্ট অফ দি কনস্টিটিউশন, ইট ক্যান বি অ্যামেন্ডেড, ঠিক আছে। আর এসআর বোম্মাই কেসে কী বলা হয় 1993, যে ইট ইজ পার্ট অফ দি বেসিক স্ট্রাকচার। কিন্তু মনে রাখতে হবে, ইট ইজ পার্ট অফ দি কনস্টিটিউশন, বাট ইট ইজ নাইদার সোর্স অফ পাওয়ার নর অ্যাবসেন্স অফ এনি পাওয়ার, ঠিক আছে। মানে এটা আলাদা করে কনস্টিটিউশনে কোনো পাওয়ার দিয়েও দেয় না গভর্নমেন্টকে, বা আলাদা করে কোনো পাওয়ার নিয়েও নেয় না, ঠিক আছে। যেটা বললাম, প্রিএম্বল শুধু ভায়োলেট করলে জাস্টিসেবল, নন জাস্টিস। প্রিএম্বল শুধু ভায়োলেট করলে কোর্টে নিয়ে যাওয়া যাবে না। প্রিএম্বল প্লাস এক্স যদি ভায়োলেট করে, দেন কোর্টে যাওয়া যাবে। প্রিএম্বল ইন ইটসেলফ ইজ নট জাস্টিসেবল, বাট ইন অ্যাকর্ডেন্স উইথ অন্য পার্ট এটা হতে পারে। বা প্রিএম্বল নিয়ে কোনো একটা লয়ের ইন্টারপ্রিটেশন বা কোনো আর্টিকেলের ইন্টারপ্রিটেশন বোঝার ক্ষেত্রে প্রিএম্বল উইল সার্ভ অ্যাজ আ গাইডিং লাইট, ওকে। তাহলে আমি এবার একবার মেইন আমাদের টেক্সটটাতে যাই। তাহলে প্রিএম্বল কি পড়ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমেনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু সভরেন, কিওয়ার্ডসগুলি কি? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। এগুলো কিন্তু প্রত্যেকটা ইউপিএসসিতে চলে এসছে। একবার কোশ্চেন এসেছিল যে খুব সম্ভবত 1976-এর আগের, মানে ধরে নিন আমি একটা এক্সাম্পল, যে 1960 বা অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ ইন্ডিয়া, হাউ ইন্ডিয়া ওয়াজ ডিসক্রাইব, তাহলে কী হবে? সভরেন হবে, সোশ্যালি সেকুলার হবে না, ডেমোক্রেটিক রিপাবলিক, এসডিআর, এইভাবে ডিসক্রাইব হয়েছে। দেন একবার মনে হয় এসেছিলো যে কী ধরনের লিবার্টি ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রমিস করে, কী করে? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, ঠিক আছে। ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, ফ্রেটার্নিটি কীরকম? ইনশিওরিং ডিগনিটি
অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি ইন্টিগ্রিটি অফ দি নেশন। আর এখান থেকে ডেটটা কি জানতে পারছি, 26 অফ 1949 এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। আচ্ছা, এখানে দেখে নেবেন নিচে লেখা রয়েছে কি, সাবস্টিটিউটেড বাই কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। কী কী ওয়ার্ড ঢুকেছে, সভরেন, ডেমোক্রেটিক, রিপাবলিক। আর এদিকে কী হচ্ছে, ইউনিটি অফ নেশনের জায়গায় এখানে দেখেন আরেকটা এখানে করা আছে, মার্ক করা থাকবে কোথাও, হ্যাঁ, এই যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশন, এই ওয়ার্ডটাও ঢুকেছে কনস্টিটিউশন 1976-এর অ্যামেন্ডমেন্টের থ্রু ইন্টিগ্রিটি ওয়ার্ডটাকেও আনা হয়েছে। ঠিক আছে, তিনটে SSI, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড 76-এ ঢুকেছে। আর কনস্টিটিউশনকে একমাত্র একবারই অ্যামেন্ড হয়েছে, অনলি অ্যামেন্ডেড অনলি ওয়ান্স, কখন, 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, কোথা থেকে ইন্সপায়ার্ড, US কনস্টিটিউশন থেকে। আচ্ছা, কী হয়েছে, অবজেক্টিভ রেজলিউশন বাই নেহরুজি বিকেম দি প্রিএম্বল। ওকে, তাহলে আমাদের প্রিএম্বলের চ্যাপ্টারটা শেষ হলো। আশা করছি ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, আপনাদের কাছে খুব একান্তভাবে রিকোয়েস্ট করছি আমরা, সেটা হচ্ছে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচের কমেন্ট সেকশানে করবেন। কারণ ইউটিউবের অ্যালগোরিদম আপনারা জানেন, যত আপনাদের এঙ্গেজমেন্ট এই ভিডিওসগুলোতে থাকবে, তাহলে এই ভিডিওসগুলো আরও পপুলার হবে। এবং আপনাদের যদি মনে হয় সত্যি হেল্পফুল হচ্ছে এবং আমরা যে মিশন এবং যে গোলটা নিয়ে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে টু গিভ কোয়ালিটি কন্টেন্ট টু এভরিওয়ান। আর বাংলা ভাষায় খুব কম চ্যানেলসই আছে যারা এরকম কোয়ালিটি কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, এটা আমি গর্ব করে বলতে পারি, বুক ঠুকে বলছি যে বাংলাতে খুব কম চ্যানেলই আছে যারা এরকম কন্টেন্ট আপনাদের দেবে। সুতরাং আমাদের চ্যানেলটাকে পপুলারাইজ করুন, এতে আপনাদেরও বেনিফিট হবে, আমরাও মোটিভেটেড থাকবো, আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো আপনাদের জন্য। এবং আপনারা যারাই প্রিপারেশান নিচ্ছেন, পিএসসির যে কোনো রকমের এক্সামের জন্য প্রিপারেশান নিন, আমাদের লেকচার্সগুলো ফলো করলে আমি আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা এগিয়ে যেতে পারবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন এক্সামের জন্য আপনাদের হেল্প হবে। ওকে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।